আসসালামু আলাইকুম। ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ আইডিবির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আবারও অনেকদিন পর ইন্টেরিয়র লাইভ আড্ডা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে একটি স্পেশাল ডে, বিশ্ব ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আমরা আজকে সেই ওমেন্স ডে তে জানবো আমাদের ইন্টেরিয়র ফিল্ডে নারী উদ্যোক্তাদেরকে তাদের যে সামনে এগিয়ে যাওয়ার গল্প, তাদের যে বাধা বিপত্তি এবং কিভাবে স্ট্রাগল করে এই ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিকে ওনারাও আমাদের সহযোগী হয়ে সবাই একসাথে হয়ে কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেই গল্পগুলি জানবো। আমাদের তিনজন আমাদের সাথে আছেন তিনজন সম্মানিত গেস্ট: আর্কিটেক্ট তাসমিনা জামান, অনার অফ গড়ের কাব্য। আমাদের সাথে আছেন, আমি এক এক করে পরিচয় করে দিব। আমি প্রথমেই তাসমিয়া জামান আপুর কাছে যাব, যে তাসমিয়া জামান আপু আহ ইন্টেরিয়র ফিল্ডে, আমি এক এক করে পরিচয় করবো। প্রথমে তাসমিয়া জামান আপুর কাছে যাচ্ছি। আপু কেমন আছেন? দীর্ঘ অনেকদিন পর আপনার সাথে আহ আবারও লাইভ আড্ডাতে জয়েন করেছি। আপনি যদি একটু বলেন যে কেমন যাচ্ছে আপনার ইন্টেরিয়র বিজনেস প্লাস হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার গল্পটা। আমরা যদি প্রথমে একটু ইন্ট্রোডিউস করি আমাদের সম্মানিত গেস্টরা বা অডিয়েন্স গুলি এঙ্গেজমেন্ট হলে আমরা মূল পর্বটা শুরু করব। আমরা 2 মিনিট একটু সময় নিব যেন এঙ্গেজমেন্ট বা ভিউয়ার্সটা যেন কন্টিনিউয়াসলি হয় আর কি। হ্যাঁ, আপু একটু বলেন, আমি এর মধ্যে একটু টেকনিক্যাল জিনিসগুলি একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, তাসমি আপু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আজকে বিশ্ব নারী দিবস, তো সেই কারণে নারীদের প্রতি আমার একটা বিশেষ শুভেচ্ছা বার্তা থাকবে। তো সেই জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আইডিবি কে এরকম সুন্দর একটা ইভেন্ট আমাদেরকে দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে আমাদের নারীদের জন্য শুধু একটা দিন না, এভাবে করে করে আমরা যাতে সব সময় এগিয়ে যেতে পারি, পাশে থাকতে পারি, সবাই সবাইকে একসাথে মিলিয়ে যাতে আমরা এগোতে পারি, এই প্রত্যাশাই আমি ব্যক্ত করছি। তো নারী দিবসের সবাইকে শুভেচ্ছা, সকল নারীদেরকে আমার শুভেচ্ছা। তো এ ভাইয়া, আপনি যেটা পর্যায়ে বলছিলেন, হ্যাঁ, আপনি বলছিলেন যে ইন্টেরিয়র নিয়ে নারীদের ভূমিকা বা নারীদের ক্ষমতায়ন বা আমার জায়গাটা থেকে কেমন, এটাই বোধহয় জানতে চাচ্ছিলেন। জি জি জি। জি, আমি আসলে প্রথমে যেটা বলবো, যে আজ থেকে আপনি যদি 15 বছর বা তারও বেশি পেছনে যান, সেই সময়ের সাথে যদি এখনকার প্রেক্ষাপটটাকে দেখেন, তাহলে হচ্ছে যে অনেক 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 অগ্রসর আমরা হয়েছি নারীরা। হ্যাঁ, সব ক্ষেত্রেই, শুধু ইন্টেরিয়রের ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা এখন অনেকটাই অগ্রসর হয়েছি, হতে পেরেছি। আর যেই ইন্টেরিয়র ইন্টেরিয়র সেক্টরের কথা যদি বলেন, সেই জায়গাটা তো সেম একই ব্যাপার, কিন্তু এখনো কিছু কিছু আসলে মানে আমাদের জায়গাগুলা, যে জায়গাগুলোতে আমাদের একটু ফোকাস করা দরকার, ওই জায়গাগুলো এখনো আমরা পৌঁছাতে পারিনি, এটা দুঃখজনক। আম, আমার মনে হয় যে কাজের ক্ষেত্রগুলাতে আমরা যে সমস্যাগুলো ফেস করি আমাদের ফিল্ডটাতে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন কাউকে বলি যে ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ, তো প্রথমেই হচ্ছে যে দেখা যায় যে সবার একটা ধারণা থাকে যে ইন্টেরিয়র ডিজাইন মানে কি, কিরকম একটা ব্যাপার। হ্যাঁ, অন্য যে সেক্টরটাতে কিন্তু এটা হয় না, তো এটা একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ, এটা তো ফেস করতেই হয় সবাইকেই। তো আর এমনিতে আহ মোটামুটি সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এখন নারীরা আসলে অনেকখানি এগিয়ে গেছে ইন্টেরিয়র ফিল্ডেও। সাউন্ড আসছে না। সরি, আমার মাইক্রোফোনটা আমি মিউট করে রেখেছিলাম, হ্যাঁ, ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ আপু। চমৎকার কিছু কথা বলেছেন। আমিও অলরেডি এর মধ্যে আমার কিছু কাজ সেরে নিয়েছিলাম, আমাদের গ্রুপগুলিতে আমরা শেয়ার করে নিয়েছি, যেহেতু আমার আইডি দিয়ে আমি এটা জয়েন করেছিলাম। এই পর্যায়ে আমি একটু পরিচয় করে দিতে চাই সামিনা সুলতানা সামি আপুকে, অনার অফ আর ডেকো। আপুকেও সেম ভাবে জানতে চাচ্ছি যে আমাদের ইন্টেরিয়র ফিল্ডে যারা আমরা নারী উদ্যোক্তা যারা রয়েছে, হ্যাঁ, তাদের অনেকগুলি চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করে আগাইতে হয়। তো আমরা প্রথমে একটু আপনার জানতে চাচ্ছিলাম যে ইন্টেরিয়র ফিল্ডে আসার মানে শুরুটা কোত্থেকে হয়েছিল আর কি আপনার, যদি শুরুর দিক দিয়ে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম।
আমি সামিনা সুলতানা সামি। আর্টিকো ইন্টেরিয়র ফার্ম ইজ মাই কোম্পানি অ্যান্ড আমি অ্যাকচুয়ালি হেড অফ ডিজাইন হিসেবে আছি, প্লাস ওনার, এই আর কি। তো থ্যাংক ইউ শাওন ভাইয়া অ্যান্ড থ্যাংকস আইডিবি গ্রুপ যে এরকম একটা মানে প্রোগ্রাম ক্রিয়েট করার জন্য, যেখানে ইন্টেরিয়র নিয়ে আড্ডা হবে, গল্প হবে, কথা হবে, আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং আমরা যে প্রবলেমগুলোর সম্মুখীন হই সেগুলো নিয়ে এরকম মাঝে মধ্যে হলে অ্যাকচুয়ালি ভালোই হয়। আমার মনে হয় এটা ওনারদের জন্যও ভালো, এটা ক্লায়েন্টদের জন্যও ভালো, অনেক ইনফরমেশন পাওয়া যাবে, অনেক কিছু জানা যাবে অ্যাকচুয়ালি। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, মানে নারী দিবস, তো আমার পক্ষ থেকে পৃথিবীর সকল নারীকে, শুধু উদ্যোক্তা না, যারা বাসায় আছেন তারা সবচেয়ে আমার মনে হয় বড় ডিউটিটা পালন করছেন, তাদের জন্য এবং সবার জন্য, পৃথিবীর সকল নারীকে আমার পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা। এবং পৃথিবীর সকল নারী যেন সঠিকভাবে এবং নিরাপদে তার জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এখন ভাইয়া যেটা বললেন যে আমার জার্নিটা অ্যাকচুয়ালি কোথা থেকে ইন্টেরিয়রের, এটা যদি আসলে বলতে হয় তাহলে জার্নিটা শুরু হয়েছে আই থিঙ্ক 2009 সাল থেকে। তো কেন বললাম 2009 সাল সেটা অ্যাকচুয়ালি বলি, কারণ এই ভূতটা মাথায় চেপেছিল আমার 2009 সালে। কিভাবে সেটাও বলি। আমি অ্যাকচুয়ালি হোম ইকোনমিক্সের হাউজিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। তো আমাদের ওখানে আপনার সেকেন্ড ইয়ারে আমাদের মেজর একটা কোর্স ছিল, যেখানে আমাদের ইন্টেরিয়র নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা ছিল, যেখানে আমাদের দেখা যাচ্ছে কোর্সটাতে আমাদের গেস্ট টিচার এসে ক্লাস নিতেন। বুয়েট থেকে রাজু স্যার ছিলেন সেই সময়, উনি ক্লাস নিতেন। তো ওখান থেকেই অ্যাকচুয়ালি ফ্যাসিনেশন আমার শুরু। আর দেন ক্লাস করতে যে দেখা যাচ্ছে যে অনেক কিছু তো জানতাম না, বুঝতাম না, তখন অনলাইনে সার্চ করে যখন দেখেছি, তো যে যিনি আমার জন্য খুব অনুপ্রেরণা হয়ে কাজ করছে, মানে আমার জন্য খুব মোটিভেশন যোগাইছেন, উনি আর কি বিখ্যাত জাহা হাদিদ ম্যাম। তার কথা আসলে আমি সবসময় বলি, মানে আমার যদি জার্নি শুরুর কথা কেউ বলে, আমি চেষ্টা করি তার কথা বলতে, কারণ শি ইজ মাই ইন্সপিরেশন। তো তিনি হলো একজন মুসলিম নারী, এবং তিনি কিভাবে সার্ভাইভ করে বিশ্বের দরবারে আর্কিটেক্টকে তুলে ধরেছেন এবং আর্কিটেকচার সাবজেক্টটাকে তুলে ধরেছেন, প্লাস উনি যে প্লেসটা নিয়েছেন, মানে ছেলেদের মধ্যে একটা মেয়ে যেভাবে একটা প্লেস নেওয়া, এর মানে মেসমারাইজিং আমার কাছে মনে হয়েছে। তো উনি আমার প্রথম ইন্সপিরেশন। তো যখন এগুলো দেখি, তো আমাদের দেশে সেই সময় তো আর কি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ওইভাবে আর কি আমি কোনো মানে কোনো কোর্স বা বলতে পারি যে এখানে যদি বলি যে যেরকম আমাদের 4 বছরের অনার্স কোর্স বা এরকম ছিল না। তো কিন্তু আমি বাইরে দেখি যে এটা বুঝতে পেরেছি যে আমাদের আপনার মূলত ইন্সপিরেশনের যাত্রা শুরু। থ্যাংক ইউ আপু। আমি এই পর্যায়ে একটু পরিচয় করে দেব, আমরা আবারও আসবো আপনার সাথে। আমরা এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি ইন্টেরিয়র ডিজাইনার আর্কিটেক্ট তমা আপু, অনার অফ ফ্রম ইন্টেরিয়র। আপু আমি কি ঠিক বলেছি কিনা? জি, আমি সিনিয়র ডিজাইনার হিসেবে ফ্রেম ইন্টেরিয়রে কাজ করছি। আপু আপনার ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে। ফ্রেম ইন্টেরিয়রে সিনিয়র ডিজাইনার হিসেবে আছি আর কি। ওকে আপু, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, নারী হিসেবে পারিবারিক এবং পেশাগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখতে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাকে আগাইতে হচ্ছে, বা নারীরা কিভাবে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, এখানে আমি দুইটা প্রশ্নর একটা উত্তরে আসে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, একটা মেয়েকে এই সেক্টরে কাজ করতে হলে, আর্কিটেকচারে অথবা ইন্টেরিয়র ডিজাইনিং সেক্টরটাতে, তো সিমিলার অলমোস্ট।
সো এই সেক্টরটাতে কাজ করতে হলে যে এনভায়রনমেন্টটাতে সে থাকে, সেটা ফ্যামিলি হোক, পার্টনার হোক, প্রচন্ড সাপোর্টিভ হতে হবে। কারণ আমাদের এই সেক্টরটাতে যারা লিড করতেছে, যারা মানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে থাকছে, নট অনলি শুধু ডেস্ক জব, তাদের কিন্তু আসলে কোনো টাইম লিমিটেশন বা জায়গার কোনো লিমিটেশন থাকে না। যে এখন কোনো মানে কি বলবো, রাতে কোনো কাজ আছে যেটা ওভারনাইট শেষ করে দিতে হবে, আপনি প্রজেক্ট ইনচার্জে আছেন, সো আপনাকে ওখানে দাঁড়ায় সারা রাত ওই ওয়ার্কারদের মধ্যে কাজ করতে হবে। সো ফ্যামিলিকে ফ্যামিলিকে বুঝানোটা, এন্ড ফ্যামিলিকে ডেফিনেটলি সাপোর্টিভ হতে হবে, এন্ড যদি পার্টনার থাকে, পার্টনারকে এই জিনিসটা সাপোর্টিভ হতে হবে। আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয় যে একটা মেয়ের প্রথমে তার আসলে প্রচন্ড ইচ্ছা আর প্রচন্ড ধৈর্য থাকতে হবে। কারণ আমি যেটা পার্সোনালি মনে করি, এই ফিল্ডটা আসলে প্রথম দিকে এত ইজি না। যে টাইম লিমিটেশন নাই, কষ্ট, প্রজেক্ট হ্যান্ডওভারের টেনশন, ডিজাইনের টেনশন, ক্লায়েন্টের টেনশন, ওয়ার্কার কেমনে ম্যানেজ করতে হবে, ইচ এন্ড এভরিথিং। মানে এটা আসলে এত ইজি জব না। তো এটা যদি ধৈর্য আর যদি প্রচন্ড ইচ্ছাটা না থাকে, তাহলে আসলে ব্যালেন্স করা যায় না। এন্ড দেন হচ্ছে আপনার ফ্যামিলিকে এটা বোঝাতে হবে যে এই কাজটা এরকমই, ৯টা ১০টা আমি করতে পারছি না, এটা আমাকে রাতেও থাকতে হচ্ছে অনেক সময়। যেটা বললাম যে হ্যান্ড ওভারের টাইমিং থাকলে, যেমন রিসেন্ট কিছু একটা আমি কাজের কথা বলি, যদি ইভেন্টের কাজগুলো হয়, ওটা দেখা যায় একদিনের সময় থাকে, তো ওয়ার্কারকে আপনি প্রেসার দিয়ে কাজ শেষ করে আনতে হবে। আপনি যদি রাতে 10টার সময় বাসায় চলে আসেন, ওয়ার্কার কি কাজ করতেছে না কি করতেছে, সকাল 9টার সময় গিয়ে দেখবেন যে অর্ধেক লাইট ঝুলতেছে, অর্ধেক নিচে পড়ে আছে, হায় হায় মাথায় হাত, শেষ। তো এই জিনিসটা, চ্যালেঞ্জটা মাথায় রেখে দেন হচ্ছে মানে বাকি জিনিস ম্যানেজ করতে হয়। আর বলছি সাপোর্টিভ ফ্যামিলি যদি না হয় বা পার্টনার না হয়, এই সেক্টরে কাজ করা খুব কষ্ট। রাইট, এটা খুবই চ্যালেঞ্জিং একটা পার্ট, কারণ আমাদের প্রজেক্টের শেষ হইতে অনেক সময় অনেক রাত হয়ে যায়, বা শর্ট টাইমে হ্যান্ড ওভার করাটা আমাদের ছেলেদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। সেই জায়গায় নারী উদ্যোক্তা হয়ে এই জায়গাগুলিকে ওভারকাম করা খুবই চ্যালেঞ্জিং। খুবই হ্যাঁ, চ্যালেঞ্জিং। থ্যাংক ইউ আপু। আমরা আবারও আসবো আপনার সাথে। এই পর্যায়ে আমি একটু তাসনিয়া আপুকে কাছে জানতে চাচ্ছি যে আপু, আমরা ইন্টেরিয়র ডিজাইনে হচ্ছে স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, মানে দেশীয় ম্যাটেরিয়ালসটাকে কিভাবে অন্তর্ভুক্ত করে আমরা ইন্টেরিয়রটাকে বা ইন্টেরিয়র ডিজাইনটাকে আমরা সাজাতে পারি, এই বিষয়টা নিয়ে যদি বলো। ধন্যবাদ। এটা খুবই কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকে আমি সবসময় কথা বলি এবং আমি কথা বলতে চাই এই টপিকটাতে। সেটা হচ্ছে লোকাল ম্যাটেরিয়াল। মানে আমাদের সেটা ইন্টেরিয়রের ক্ষেত্রে হোক আর আর্কিটেকচারের ক্ষেত্রেই হোক, আমাদের যে জায়গাটা আর কি, যেটা স্থাপত্যে আমরা যেটা দেখি যে একটা কালচারাল একটা নিদর্শন রাখা, বা আমরা কিন্তু এই ট্র্যাডিশনটা বা এই ব্যাপারটা কিন্তু আমরা আর্কিটেকচারাল ব্যাপার, যেই প্রজেক্ট গুলো থাকে বা থাকে সেগুলোতে আমরা কিন্তু এটা একটা ছাপ দেখি বা দেখতে চাই। ইন্টেরিয়রের ক্ষেত্রে আসলে অতটা কতটা সম্ভব হয় বা হয় না, সেটা আসলে আমরা সবাই কম বেশি জানি। কারণ হচ্ছে যে ক্লায়েন্টের টেস্ট আসলে নির্ভর করে যে উনি আসলে কি চাচ্ছেন। তো এখন আপনি যদি আমার উপরে এখন এটা ছেড়ে দেন যে হ্যাঁ, আমি একটা দেশীয় একটা ভাইব চাচ্ছি, বা আমি চাই যে একটা ট্রেডিশনাল কোনো একটা লুক চাই, সেই ক্ষেত্রে কিন্তু এই যে লোকাল ম্যাটেরিয়াল যেটা বলেন আর আমাদের কালচারটাকে বলেন, সেই জায়গাটাতে কিন্তু রিপ্রেজেন্ট করাটা খুব সহজ হয়। এবং এটা ব্যক্তিগত আমার কাছে এটা মনে হয় যে এটা অনেক গর্বের একটা বিষয়, এবং এটা আমি করতে পারাটা, এটা আমার কাছে অনেক বেশি গর্বের, যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, আমার লোকাল ম্যাটেরিয়াল গুলা, রিসোর্স গুলা, এগুলাকে আমি কাজে লাগাতে পারছি। একই সাথে আপনি শুধু সংস্কৃতি বা ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করাই না, সাথে কিন্তু যারা এই লোকাল ম্যাটেরিয়ালের সাথে যারা যুক্ত আছেন, তাদেরকেও কিন্তু আপনি তখন তুলে নিয়ে আসতে পারছেন। যারা বাঁশ নিয়ে কাজ করছে, অনেক 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 সম্ভাবনা, বাঁশ, বেত, হ্যাঁ, উড তো আছেই। উড কার্ভিং এর উপর এখন প্রচুর কাজ হচ্ছে। হ্যাঁ, মেটালের সাথে কম্বিনেশন বলেন, এখন কিন্তু আসলে মডার্ন আর্কিটেকচার বা মডার্ন ইন্টেরিয়রে এটা সহজেই কিন্তু আমার মনে হয় এটা করতে পারাটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার।
এবং একটা অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করবে। একই সাথে যেমন হচ্ছে যে আপনি আপনার লোকাল ম্যাটেরিয়ালটাকে ফোকাস করে একটা অসাধারণ কিছু তৈরি করতে পারেন, একটা অদ্ভুত একটা আবিষ্কার হবে। হ্যাঁ, এবং সেই সাথে হচ্ছে যে আপনার ওই যে শ্রেণীটা, ওই শ্রেণীটাও কিন্তু তখন অর্থনৈতিকভাবে কিন্তু তখন তারা স্বাবলম্বী হতে শুরু করবে এবং তখন কিন্তু তারা আরো বেশি উন্নতির দিকে এগিয়ে যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আমি মনে করি। সাউন্ড আসছে না, হয়তো বা মিউট করা। আসলে আপু যে মানে আমাদের সেক্টরটাতে মানে এখন তো অনেক অনেক মেয়েরা আসছে কাজ করতে। হ্যাঁ সরি ভাই, চলে আসছেন এই জন্য কন্টিনিউ করতেছিলাম। জি ভাই। হ্যাঁ 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 আপু, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন ক্লিয়ার। শুনতে ব্যাক পাচ্ছি। এন্ডে আর অনেকগুলি কাজ করতেছিলাম, এই জন্য একটু ইয়ে হয়ে গেছিল। হ্যাঁ, আমি বেসিক্যালি জানতে চাচ্ছিলাম, যেমন অনেকগুলি দিক চলে আসছে, আমরা স্পেসিফিক যদি কিছু ম্যাটেরিয়াল সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যে যেমন হচ্ছে এখন কিন্তু ওই যে বাঁশের প্রচলনটা অলরেডি, বাঁশ দিয়ে কিন্তু বিভিন্ন রিসোর্টের কাজগুলি হচ্ছিল, তারপর মাটির ঘর হচ্ছে এখন, তারপরে যে কাঠ দিয়ে কিছু ন্যাচারাল কিছু জিনিস অলরেডি তৈরি হচ্ছে, তারপরে ছনের বাড়িঘর গুলি তৈরি হচ্ছে। এই জিনিসগুলি নিয়ে আমাদের আসলে আরেকটু কাজ করা দরকার। অলরেডি এটা নিয়ে অলরেডি রেস্টুরেন্ট গুলিতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ আপু, এই জিনিসটাকে সুন্দর করে আমাদের সবাইকে বলার জন্য। আমরা এই পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম যে এখন আসবো সামিয়া আপুর কাছে, যে ইন্টেরিয়রের নারী উদ্যোক্তা আমরা যারা আছি, হ্যাঁ, তাদের জন্য কোন বিষয়টা একটু একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে যায়, মানে হয় না যে আমি একটা উদ্যোক্তা হব, মানে প্রথম মানে বাধাটা কোন জায়গায় আসে, এইটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভালো একটা কোশ্চেন। সেটা হলো যে আমি মাঝে মধ্যেই যেরকম আমার অনেক জুনিয়র কাছে বা অনেকে আমাকে নক দেয় বা আমাকে বলে যে আপু আমি ইন্টেরিয়র শিখতে চাচ্ছি, ডিজাইন শিখতে চাচ্ছি, বা আমি এই সেক্টরটাতে যেতে চাচ্ছি, কিভাবে যাব? তো আমার যেটা মনে হয় আমাদের এই সেক্টরটাতে আমাদের মানে স্কিল ডেভেলপমেন্টের যে ম্যাটারটা আছে, এই ম্যাটারটা এই বিষয়টাতে মনে হয় আরেকটু ভালো মানে কিছু উদ্যোগ নেওয়া উচিত। যেরকম আরো কিছু প্রতিষ্ঠান হোক বা স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলো যদি হয় থাকে, তারা যেন সেটা শিখতে পারে। কারণ আমাদের তো দেশে দেখা যাচ্ছে যে শুধু ইন্টেরিয়র ডিজাইনিং এর উপরে তো আর 4 বছরের কোর্স ওইভাবে নেই। তো যেটা শান্তা মারিয়ামে আছে, বাট আমার মনে হয় তাছাড়া আছে, ইন্টেরিয়র ডিজাইনের উপর 4 বছরের কোর্স আছে, 4 বছরের ডিপ্লোমা আছে। আচ্ছা জি ভাইয়া, ডিপ্লোমা আছে, বাট আপনার অনার্স মাস্টার্স কোনো আর কি স্পেসিফিক ভাবে আমি একটু মনে কারেকশন হয়। করতে চাই, শান্তা মারিয়ামে যেটা 4 হ্যাঁ, শিওর বছরটা শিওর। গ্রাজুয়েশন ইভেন হচ্ছে শান্তা মারিয়ামই হচ্ছে আপনাকে বাংলাদেশে আপনার মাস্টার্সটা তারা অফার করছেন জি গ্রাজুয়েশন জি আপু, আমাদের। মানে আমি বলছিলাম যে শান্তা মারিয়ামই শুধু আমি আছে, কারেকশন করেছি কিন্তু আর আমার কিছু। মনে থ্যাংক ইউ আপু। তো সেটা যদি আরো কিছু জায়গায় হয় তাহলে মনে হয় আরো ভালো হয়। মানে আমার ক্ষেত্রে আমি যখন এটা ফেস করছিলাম, মানে আমার তখন মনে হয়েছিল যে আরো কিছু অপরচুনিটিস থাকলে মনে হয় ভালো হইতো। তো আমার মনে হয় যে ইন্টেরিয়র সেক্টরটাতে আসতে গেলে আমার মনে হয় স্কিল ডেভেলপমেন্টটা খুব বেশি জরুরি। তো এইটা ফার্স্টে মাথায় রাখতে হবে, দেন আর কি এই সেক্টরে আসা উচিত বলে আমি মনে করি। প্লাস এই সেক্টরটাতে ম্যাটেরিয়ালস, আর যদি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বলা যায় যে আমি ইন্টেরিয়র সেক্টরে উদ্যোক্তা হব বা আমি আমার ওন বিজনেস ক্রিয়েট করব, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে একজন মেয়েকে আগে মেন্টালি স্ট্রং হইতে হবে, কারণ এই সেক্টরটা মেয়েদের জন্য খুব একটা সহজ না। অনেক ডিফিকাল্টিস এখানে আসবে এবং অনেক কিছু সম্মুখীন হইতে হবে এবং অনেক মেন্টালি প্রেশার আসবে। আমার কাছে যেটা মনে হয় যে মেন্টালি প্রেশারটা অনেক থাকবে। তো যেটা হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটিস থাকতে হবে, যে অল্পতে ভেঙে যাওয়া বা
কেউ অনেকে অনেক কিছু বলতেও পারে, এটা ন্যাচারাল, কারণ আমাদেরকে ওয়ার্কারের সঙ্গে কাজ করতে হচ্ছে, আমাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট মিটিং এ যেতে হচ্ছে, বিভিন্ন ভেন্ডরের সঙ্গে কাজ করতে হচ্ছে, ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেকের সঙ্গেই আর কি চলাফেরা করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের অনেকে অনেক রকমের ধারণা করতে পারে, সেই বিষয়গুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করার একটা মেন্টালিটি আমার মনে হয় সবার থাকতে হবে। এবং অবশ্যই একটা ফ্যামিলি সাপোর্ট একটা বিগ ইস্যুস, এখানে যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে মেয়েদের জন্য ইন্টেরিয়র সেক্টরটা দেন সো মাচ ডিফিকাল্ট। মানে ফ্যামিলি সাপোর্ট ছাড়া ইন্টেরিয়র সেক্টরে একটা মেয়ের জন্য আসা আমার কাছে তো মনে হয় শুধু ডিফিকাল্ট না, অসম্ভব, এরকম মনে হয় আর কি, যে এরকম একটা ফ্যাক্ট। আমার মনে হয় এই ম্যাটার গুলো মাথায় রাখা উচিত যদি ইন্টেরিয়র সেক্টরে কেউ আসতে চায় আর কি। রাইট, ডেফিনেটলি অনেক বাধা অতিক্রম করেই আসলে আমাদের যারা নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা এগিয়ে যাচ্ছেন। সেই সাথে হ্যাঁ, আরেকটা ভালো পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে আমাদের দেশে ইন্টেরিয়রের যে মানে কোর্স করা যেটা বা ডিপ্লোমা যেটা করা, ওটা আসলে খুব একটা এখনো পর্যন্ত হয়নি, বাট আমাদের ফিল্ডটা কিন্তু অনেক বড় হচ্ছে। বাট হ্যাঁ, আসছে, সেটাই অনেকে আর কি বিজনেস বলতে। করার জন্য আসছে, অনেক ইন্টেরিয়র কোম্পানির অভাব অনেক নাই, অনেক আসছে, বাট হচ্ছে প্রপার স্কিলটা নিয়ে কেউ স্কিল আসছে কম, না। প্রপার হ্যাঁ, স্কিল নিয়ে যেমন কেউ হচ্ছে আসতেছে। আমি একটা বড় কোম্পানির সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল, উনি আমাকে বলতেছিল, শাওন ভাই আমার অফিসে আমি লোক নিব, ইন্টেরিয়র ডিজাইনার নিব, এখন আমি কার কাছে যাব, কোত্থেকে নিব আপনি আমাকে বলেন তো। আমি কোন দ্যাটস একটা দ্য ফ্যাক্ট। প্রতিষ্ঠান থেকে বা আমি যে একটা প্রতিষ্ঠান থেকে নিব বা দুইটা প্রতিষ্ঠান থেকে নিব, হ্যাঁ আমি একটা প্রতিষ্ঠান আছে শান্তা মরিয়ম, আমার সেকেন্ড অপশন, আমার সেকেন্ড অপশন নাই, আমার তৃতীয় অপশন, আমার তৃতীয় অপশন নাই, অপশন একটাই, দ্বিতীয় যে অপশন কি, নেই, সেটা হচ্ছে শান্তামণি একটাই। ইউনিভার্সিটি থেকে নিয়ে আসো। তো এই অপশনটা আরো ক্রিয়েট করতে হবে, মানে অ্যাজ আরো এ ক্রিয়েট করা এমএসসি বা উচিত। ইন্টেরিয়র ফিল্ডে আসলে আরো কিছু বাড়ানো হ্যাঁ, উচিত। এবং এখন জি। বর্তমানে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, হ্যাঁ উন্নত কান্ট্রিগুলো এগিয়ে যাচ্ছে, আমাদের অনেক ফ্রিল্যান্সার ডিজাইনারও আছে, বাট হ্যাঁ, দেশীয় রাইট। কিছু বাধা অতিক্রমের জন্য আমাদের ফ্রিল্যান্সাররাও কিন্তু বাংলাদেশে কাজ করতে চায় না, এটা আলাদা ব্যাপার। বাট আমাদের এই ফিল্ডটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সো ইনশাল্লাহ এটা নিয়েও কাজ চলতেছে, আরো আমি কয়েকটা প্রতিষ্ঠানের সাথেও ইনশাআল্লাহ। কথা বলেছি যে কি কি জায়গাগুলি নিয়ে আমরা আগাইতে পারি, সেই জিনিসগুলি আমরা চেষ্টা করতেছি আইডিবির পক্ষ থেকে, যারা আমাদের সাথে যোগাযোগ করতেছে আমরা কিছু গাইডলাইন ওনাদেরকে, মানে পরামর্শ, গাইডলাইন না ঠিক পরামর্শ দিচ্ছি যে এটাকে কিভাবে আরেকটু আগানো যায় আর কি। তো এবার আসবে একটু তমা আপুর কাছে। আপু, আপনার একটা জিনিস আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই নারী উদ্যোক্তার ক্ষেত্রে, হ্যাঁ আপনার আমরা যখন এগিয়ে যাই, হ্যাঁ কিছু চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হয়, সেক্ষেত্রে আপনার এই এগিয়ে যাওয়ার সময় কোনো বাধা আপনি পড়েছেন কিনা, অথবা সেই বাধাটা এবং হচ্ছে সেই বাধাটা আপনি কিভাবে ওভারকাম করেছিলেন, এটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। আচ্ছা, বাধা যদি বলি, ১ম এ আমি বলব যে আসলে ওই যে যেটা আপু আমাকে এখনই আপু শেষ করল, যে আসলে এই সেক্টরটা মেয়েদের জন্য আমাদের কালচারে এখনো এত used to ও না। প্লাস হচ্ছে অনেক কষ্ট। কারণ প্রচুর মেন্টাল স্ট্রেস যায়। প্রচুর পরিমাণ হচ্ছে ধৈর্য লাগবে। মানে ইভেন অনেকেই আছে যে স্টাডি শুরু করে স্টাডির মাঝখানে গিভ আপ করে দেয় যে, "না এত প্রেশার নিতে পারতেছি না, এত রাত জাগতে পারতেছি না।" এটা কিন্তু প্রবলেম হয়ে যায়। আবার অনেকের দেখা যায় বাসার এনভায়রনমেন্টও এরকম থাকে না যে সে আসলে চাইলেই সার্ভে করতে পল্টনে চলে যেতে পারবে, ঢাকার বাইরে চলে যাবে। এটা কিন্তু রাইট। অনেক ফ্যামিলি সাপোর্ট করে না। তো এই জায়গাগুলোতে কিন্তু অনেক চ্যালেঞ্জের ব্যাপার থাকে, যে ফার্স্টে আমার যেটা মনে হয় যে নিজের আসলে মানে স্ট্রংলি এটা বিলিভ করতে হবে যে আমি যে স্বপ্নটা দেখতেছি এটা আমি আসলে ওন করব, এটা আমি বাস্তবে রূপ দিব। তো তখন আর নারী উদ্যোক্তা যদি হিসেবে বলেন সেটা তো আলাদা ব্যাপার, ওটা আসলে যে কোনো সেক্টরেই হতে পারে। কিন্তু যদি আমার সেক্টরে আমি বলি, যে এই সেক্টরটাতে আপনাকে প্রথমে মাইন্ডসেট করতে হবে খুব স্ট্রংলি, যে অনেক ঝামেলা আসবে, ভেঙে যাওয়া যাবে না। প্রথম ঝামেলাটাই যেটা মনে হয় ফ্যামিলিকে বুঝানো যে না, আমি ৫টার মধ্যেই বাসায় ফিরতে পারবো না, আমার ক্লাস শেষ হচ্ছে, মানে স্টুডেন্ট লাইফ থেকে যে ঝামেলাটা প্রথমেই শুরু হয়ে যায়, যে ৩টার সময় আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এরপরে গ্রুপে প্রজেক্ট নিয়ে বসি, সেটা চলে যায় ৮টা ৯টা ১০টা। তো অন্য স্টুডেন্টরা চলে আসতেছে ৪টা ৫টার মধ্যে, তুমি এত কি কাজ করো? তো প্রথম স্টেপটাই হচ্ছে আসলে ভাষাকে বুঝানো যে না, এটা প্রচন্ড সময় যাচ্ছে। অ্যান্ড মানে কি বলবো, সোশ্যাল লাইফ তো মেনটেনই করা যায় না যারা স্টুডেন্ট থাকে, দিন রাত যায়, কখন যায়, কার বার্থডে, বিয়ে, কার প্রোগ্রাম, মানে সবার চুল টুল ঠিক থাকে না, চোখের নিচে এই লেভেল কালি পড়ে যায়। তো এই প্রেশারটা আসলে বাসা থেকে শুরু হয় বুঝানোটা। অ্যান্ড চ্যালেঞ্জ যদি এরপরে গ্রাজুয়েশন বা পড়ালেখা শেষের পরে চ্যালেঞ্জ শুরু হয়, মেইন চ্যালেঞ্জ যে
মানে এই ফিল্ডটাতে কাজ করতে গিয়ে সবার আগেই আমাদের ঝামেলাটা আসে, যেটা হচ্ছে টাইম নিয়ে। যে মাথায় টাইমটা থাকে, আমার এখন বাসায় ফিরতে হবে, না টাইম ওভারকাম কেমনে করব, এটা করব, সব ডিল করতে হইতেছে, তারপরে আবার টাইমও ম্যানেজ করতেছে। বাট ওই যে বললাম যেটা ফার্স্টেই, যে মাইন্ডটা সেট থাকতে হবে খুব স্ট্রংলি, কারণ ভেঙে যাওয়ার কিন্তু অনেক রাস্তা আসে ফার্স্টের দিকে। যেটা আসলে আমিও এটা বলবো যে একটাই শুধু ভার্সিটি কেন, এটাতে আমারও একটা ছোট একটা মানে আশা আছে ভবিষ্যতে আরো অনেক ভার্সিটি এটা অফার করবে, যেহেতু আর্কিটেকচার অনেক ডিপার্টমেন্ট অনেক ভার্সিটিতে আছে, ওরাও করতে পারে, করতেছে না। বাট এটার জন্য কম্পিটিশনটা তৈরি হলে মানুষের আরো ইন্টারেস্টটা বাড়বে, ওই ভার্সিটি থেকে আমি বেশি করতেছি বা এটা করতেছি। এন্ড সেকেন্ডলি আমার কাছে মনে হয় যে ওই যে পড়ার মাঝখানে চ্যালেঞ্জ গুলো যখনই সে তখনই কিন্তু ভেঙে পড়া, কারণ যেহেতু ফিল্ডটা আমাদের এখনো ছোট, যে আমরা পড়াশোনা শেষ করে কয় টাকা চাকরি করব, এটা কিন্তু ম্যাক্সিমামের চিন্তা। কারণ সবাই তো আর বিজনেস করবে এটা প্রথমেই চিন্তা করেন, আগে তো সার্ভাইভ করতে হবে, দেন আপনি বিজনেসে যাবেন। তো এইটা, এই যদি আমাদের পড়াশোনার এই সেক্টরটা আস্তে আস্তে ডেভেলপ হয়, যখন আমরা আরো মানে বাচ্চাদেরকে করতে পারবো, সিকিউর করতে পারবো যে না তুমি বের হয়ে অ্যাটলিস্ট চাকরি পাচ্ছ। সবাই বিবিএ তে যাচ্ছে, বিবিএ স্টুডেন্টরা এসে যেই পরিমাণ মানে স্টার্টিং করতেছে একটা অফিসে, আমাদের কিন্তু স্টার্টিং ওভাবে করে হচ্ছে না। মানে খুব, এই জিনিসটা কিন্তু আসলে হতাশা, and হতাশার ওই জায়গাটা থেকে কিন্তু গিভ আপ করে অন্য সেক্টরেও চলে যায়। এই জিনিসগুলো চ্যালেঞ্জ, খুব বড় একটা চ্যালেঞ্জ। মাইন্ডসেট রাখতে হবে, এন্ড মাইন্ডসেট থাকলে ওয়ে বের হয়ে যায়, এটা আমি আমার নিজেকে দিয়ে দেখছি, যে মাইন্ডসেট থাকলে অ্যাকচুয়ালি ওয়ে বের হয়ে যায়। আপুর সাথে মানে আমি আপনার সাথেও যেটা একমত, স্কিলড হইতে হবে। আগে যদি সাঁতারটাই আমি না জানি, প্ল্যান করে ফেলছি নদী পার হয়ে যাব, তো এটা তো হবে না। আগে সাঁতার জানতে হবে, পানি খেতে হবে, ডুব দিতে হবে, নাক মুখ চুবাইতে হবে, দেন নদী পার হতে সার্ভাইভ হবে। করতে হবে। সেটাই। থ্যাংক ইউ আপু। আমরা এই পর্যায়ে কিছু কমেন্ট নিচ্ছিলাম, সকলের জন্য শুভকামনা জানিয়েছেন। আর রুমি টিপু ভাই, তারপর হচ্ছে আপনার পরিকল্পনা বাস্তবায়নে বাসলা বাসলা ভাই আবার মার্কেটিং করে দিয়েছেন। হচ্ছে যাই হোক, আমরা এই পর্যায়ে একটু আপুর কাছে যাব। হ্যাঁ আপু, ইন্টেরিয়রের আমরা যে সকল ক্লায়েন্টদেরকে ডিল করি, হ্যাঁ কিছু কিছু ক্লায়েন্ট থাকে একটু চ্যালেঞ্জিং, একটু কিছু ক্লায়েন্ট থাকে। সো ওই ক্লায়েন্ট গুলিকে কিভাবে হ্যান্ডেল করেন, বা আপনার কখনো মনে হয়েছে যে খুব, তাসমি আপুকে এই কোশ্চেন আমি করতে চাচ্ছি, যে এই ক্লায়েন্ট গুলিকে কিভাবে হ্যান্ডেল করেন বা কিভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করেন, একটু যদি বলেন। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং এটা খুব কমন একটা প্রশ্ন। আম, আমি এটা হাসছি, এটার পেছনের ছোট্ট কারণটা হচ্ছে যে এই যে আমাদের যে সম্মানিত হোস্ট, তো ওর সাথে আমার প্রায় এটা নিয়ে কথা হয়, যে ক্লায়েন্ট ডিলিং নিয়ে প্রায় কথা হয়। তো এই জন্য আসলে আহ, এই প্রশ্নটাও খুব যৌক্তিক। তো হ্যাঁ, ক্লায়েন্ট ডিলিং নিয়ে আসলে আমাদের যে সমস্যাটা ফেস করতে হয়, প্রথম যদি আমি বলি যে একটা প্রজেক্ট যখন এটা যখন করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করার আগে স্টেজ গুলা, আপনি যখন ডিজাইনে যখন যাচ্ছেন বা ডিজাইন যখন আপনি একটা করছেন, করার পরে হচ্ছে যে সেইটা বোঝানো বা সেই টেস্ট এমন হতে পারে যে ক্লায়েন্টের সাথে আপনার টেস্টটা পুরোপুরি ম্যাচ করছে না। এই ধরনের একটা সমস্যা তো খুবই বড় একটা সমস্যা। হ্যাঁ, এই জায়গাটাতে আমার মনে হয় যারা আমরা যারা কাজ করছি এবং যারা সামনে যারা নতুন যারা আসবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই জায়গাটাকে খুব সফটলি হ্যান্ডেল করা উচিত, ফোকাস দেওয়া উচিত যে আমার ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, এই দিকে ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, সব সময় যে ক্লায়েন্ট একদম মানে আম, সঠিকভাবে, কারণ ওই যে আমরা যে পড়াশোনা করে আসছি বা একটা থিম থাকে, আমরা চিন্তা করি যে হ্যাঁ আমরা এইভাবে কাজ করব, এই লেআউটেই কাজ করব, এই গ্রামারেই কাজ করব, এটা না আসলে সব সময় হয় না। তো এই জায়গাটাতে এই এই ডিজাইনের এই লেআউটটাতে ক্লায়েন্টের সাথে বোঝাপড়াটাতে একটা একটা সমস্যা প্রথম দিকে এটা থাকবেই, এটা থাকেই। তো এটা আমার মনে হয় যে খুব সফটলি হ্যান্ডেল করা উচিত ডিজাইনের ক্ষেত্রে। আর আপনি এটা তো ফেস করতেই হয় যে ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে আপনাকে হয়তো বা দেখা যাচ্ছে যে ডিজাইন আপনি একটা করলেন, উনি আরেকটা ম্যাটেরিয়াল চুজ করলো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে তখন বলতে হচ্ছে যে এই ম্যাটেরিয়ালটা আসলে
অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা আমার ওই ডিজাইনের সাথে, এখানেও কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়। সো ওভারঅল একটা ব্যাপার হচ্ছে যে জাস্ট একটা বোঝাপড়া এবং হচ্ছে যে বোঝানো, যতটুকু সম্ভব সফটলি যতটুকু বোঝানো যায়, এটা আসলে আমার মনে হয় যে অ্যাজ এ ডিজাইনার এটা সবারই এই দিকটাতে ফোকাস থাকা উচিত। কারণ এনভায়রনমেন্টের সাথে আপনি যখন এটা বোঝাতে যাবেন যে এনভায়রনমেন্টের সাথে আমার ডিজাইন, আমার ম্যাটেরিয়ালস সবকিছু কিন্তু এটা উনি বুঝবেন না। আপনার কাজ হচ্ছে আপনি যতটুকু সম্ভব তাকে ক্লায়েন্টদেরকে আমাদের কনভিন্স করে নিতে হবে। আপনি মাঝে মধ্যে হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছিল যে হচ্ছে ক্লায়েন্টরা এই করে না, অনেক ধরনের ক্লায়েন্ট হবে, কিন্তু বাট আমরা তাদেরকে ম্যানেজ করে আমাদের নিয়ে এগিয়ে যেতে হবে। ওই জায়গাটাতেই ফোকাস থাকা যে উনি কি চাচ্ছেন, ওই জায়গাটাতেই আমাকে সফটলি হ্যান্ডেল করা। রাইট, থ্যাংক ইউ আপু। এই পর্যায়ে আমি সামিয়া আপুর সাথে একটা জিনিস নিয়ে একটা কোয়েশ্চেন করবো, বাট এই কোয়েশ্চেনটার আগে আমি বলতে চাই আপু সেমটা ফিল করেছেন মানে এই কোয়েশ্চেনের সাথে, আমি সেজন্য আপুকে এই কোয়েশ্চেনটা করতে চাচ্ছি যে আপনার এই উদ্যোক্তা লাইফে কখনো কি মনে হয়েছিল যে আমি হাল ছেড়ে দেব অথবা নিজেকে মানে আর পারছি না, বাট ওইখান থেকে আবার সামনে নিয়ে আবার নতুন করে এগিয়েছেন সামনে? আমি যদিও জানি যে এরকম একটা প্রবলেম হয়েছিল আপনার, তো সেই জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে কখনো কি আপনার এরকম মনে হয়েছিল না আমি আর পারবো না, আমি হাল ছেড়ে দেবো, বাট না তারপর আবার আবার চ্যালেঞ্জিং ভাবে করেছেন, আবার সামনে এগিয়ে যাচ্ছেন? থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমি চাচ্ছিলাম যে এই কোশ্চেনটা আসুক আমার ক্ষেত্রে আসুক। করেছিলেন বেশ কিছুদিন আগে বা শুরুর দিকেই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটার পেছনে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। যাই হোক, যে কারণেই হোক মানে আমি খুবই আপসেট হয়ে গেছিলাম যে আসলে আমাকে দিয়ে মনে হয় হচ্ছে না, আমাকে দিয়ে মনে হয় হবে না। তার কারণ যেহেতু আমার দুইটা বেবি আছে, আমার দুইটা বাচ্চাই দেখা স্কুলে পড়াশোনা করছে, তারপরে যেটা আপু বললেন ক্লায়েন্টের একটা হিউজ প্রেসার থাকে মাথার উপরে, আবার দেখা যাচ্ছে যে যখন 2-3টা ক্লায়েন্ট একসঙ্গে হ্যান্ডেল করতে হয় তখন এক একজনের মেন্টালিটি এক এক রকম হয়, এক একজনের সঙ্গে বিহেভিয়ারটাও এক এক রকম হতে হয়। তো মানে ইটস অল অ্যাবাউট ম্যানেজ, সবাইকে ম্যানেজ করে চলা, মানে মানে আমার প্রত্যেকটা স্টেপ ম্যানেজ করে চলতে হচ্ছে, প্রত্যেকটা ডিসিশন আমাকে মানে হিসাব করে করে নিতে হচ্ছে, বা কথা বলতে হচ্ছে হিসাব করে করে। তো ওইভাবে মানে সবকিছু ম্যানেজ করতে গিয়ে একটা সার্টেন একটা পয়েন্টে যাই মনে হচ্ছে যে না আমাকে দিয়ে মনে হয় হবেই না বা হচ্ছে না, এরকম আর কি কিছু মনে হয়। আর তার সাথে সাথে তো চারপাশের কিছু নেগেটিভ কমেন্টস তো থাকেই, এটা থাকবেই আজীবন, এবং এটাকে উতরাই যাইতে হবে। তো সবকিছু মিলে এরকম একটা সিচুয়েশন আসছিল। দেন আর কি আমি বলবো যে এটা গিয়েছেন আমাদের আমরা একটু যারা উদ্যোক্তা রয়েছেন তারা একটু জানতে মানে সেই ওভারকামটা আপনি কিভাবে করেছিলেন, এটা যদি একটু দর্শকদের সেটাই বলছি। তো আমার ওভারকামটা অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্টই করেছে। তো এইটা হলো আমার জন্য বিশাল একটা পাওয়া ছিল। সেটা আমি মানে তখন বলে ফেলেছি যে মানে আমি অলরেডি আমার ক্লায়েন্টদেরকেও বলে ফেলেছি যে হ্যাঁ স্যার আমি সিক আছি, বা যেভাবে হোক বুঝিয়েছি যে আমি একটু সিক হয়ে পড়েছি, আমি আর কি আপনার কাজটা কন্টিনিউ করতে পারছি না, বাট আপনার কাজটা আমি কোনোভাবে এটা ম্যানেজ করে দিব বা কাউকে দিয়ে ইয়ে করে দেবো এরকম কিছু বা এরকম। তো তখন আমার একটা অ্যাকচুয়ালি ট্রিপ্লেক্স প্রজেক্ট চলছিল, সেটা হলো মুন্সিগঞ্জে। তো উনি অ্যাকচুয়ালি সৌদি আরবে থাকতেন, তো ওখান থেকে ওনার সাথে ফোনে ওভার দ্য ফোনে আমার সঙ্গে কথা হচ্ছিল, এবং ওনার বাসার যখন অলরেডি মানে ওয়াল তুলছিল ওই সময় আমার সঙ্গে কথা হচ্ছিল। তো ওনার বাসার চেঞ্জেস বা বা কোনো কিছু উনি কিভাবে কি করবে না করবে উনি মানে সবকিছু আমার সঙ্গে আর কি কনসাল্ট করে দেন কাজগুলো আগাচ্ছিল। তো ওনাকেও আমি ফোন দিয়েছি, ওনাকেও আমি ফোন দিয়ে বলছি যে মানে ওনার সঙ্গে, এবং বন্ডিংটাও ভালো হয়ে গেছে এতদিন আর কি, যেহেতু যার সঙ্গে কনসালটেশন করছি। তো বললাম যে ভাইয়া আমার আসলে তো এই মুহূর্তে পাচ্ছি না, এরকম এরকম অবস্থা, আপনি এটা তাহলে কাউকে দিয়ে পারেন। তখন আর কি আমাকে মানে সারপ্রাইজিংলি সে বললো আপু কোনো সমস্যা নাই, আপনি সুস্থ হন দেন আমার কাজটা করে দিন। তো আমার কাছে তখন মনে হলো যে এই ব্যাপারটা আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে এই কথা, যে আমাকে টাইম দিচ্ছে সে, যে ওকে আপু আপনি টাইম নেন, আপনি সুস্থ হন দেন আপনি আমরা আপনার সঙ্গে কাজ করব, সমস্যা নেই, আমার বাসার এখনো সিভিলের কাজ শেষ হয়নি, আপনি রিল্যাক্সে ধীরে ধীরেই করেন, কোনো সমস্যা নেই। তো তখন আমার মনে হয়েছে যে
আমাকে ক্লায়েন্ট ট্রাস্ট করতেছে, ভরসা করতেছে, তো আমি সেই ভরসার জায়গাটা ক্রিয়েট করতে পারছি, তো আই থিঙ্ক আমাকে দেওয়া হবে। তখন আবার দেখা যাচ্ছে পরদিন থেকে না সবকিছু আবার নতুন করে শুরু, দেন আবার শুরু করি। তো এইগুলো আসলে ইন্সপিরেশন, আমি বলবো যে আমি গ্রেটফুল ওনার কাছে। হ্যাঁ, আমার যতটুকু মনে হচ্ছে ওই সময়টাতে আপনার সাথে আপনার অফিসে মনে হয় দেখা হয়েছিল। আমি গল্পটা যদি একটু শর্টলি শেষ করি, বিষয়টা ছিল এরকম, আপু খুব বিয়ে হয়ে গেছে যে আপু আর বিজনেস করতে পারবে না, মনে হয় পারবে না, টাকা পয়সা ঠিক মতন দিচ্ছে না। পরে আপুকে বললাম যে আপু একটাতে আপনি লস খাইছেন, মনে করেন এটার টাকাটাই লস, আপনি আরো 4টা ধরেন। এখন তখন হচ্ছে কি যে হ্যাঁ ভাই আমার 4-5টা আছে, কিন্তু ওইগুলো যদি এরকম হয়, উনি একটু ওইরকম নার্ভাস হয়ে গেছিল। না, আলটিমেটলি হয় কি ওইখানকার যে প্রফিট যেটা আসবে এটা দিয়ে কিন্তু এটা ওভারকাম হয়ে যাবে, এটাকে আমার মনে করিয়ে নিতে হবে যে এটা আমার লস। হ্যাঁ, এটা আরো বিভিন্ন কিছু আছে, তো ওই পারপাসেই আপু পরবর্তীতে আরো কিছু প্রজেক্ট ঢুকেছিল আমি যতটুকু জানি আর কি। এবং আমি অ্যাকচুয়ালি যেটা আমি এই গল্পটাই জানতে সত্যি কথা চাচ্ছিলাম। হ্যাঁ, আমি যদি একটু বলি, শেষ করি বলে নিচ্ছি যে মানে আমার যেটা লস হয়েছিল আমার যে প্রজেক্টে, আমার প্রথম প্রজেক্ট ছিল, এবং আমার সাধারণত রেস্টুরেন্ট প্রজেক্টই বেশি, এবং সেটা আইডিবি থেকেই পাওয়া। সত্যি কথা যেটা, আমি আই এম সো মাচ গ্রেটফুল অ্যাকচুয়ালি আইডিবির কাছে, যে আইডিবি থেকে আমার অলরেডি 3-4টা বা তার বেশি রেস্টুরেন্ট করা হয়েছে প্রজেক্ট। তো আমার ফার্স্ট প্রজেক্ট ছিল ওইটা, এটা বনশ্রীতে। দেন সে সত্যি কথা কি ওই প্রজেক্টের থ্রুতেই আমার নেক্সট পরবর্তী প্রজেক্ট গুলো আসছে। ইভেন আমার এখন একটা প্রজেক্ট চলতেছে আপনার পান্থপথে, তো উনিও আইডিবি থেকে, কিন্তু ক্লায়েন্ট আইডিবি থেকে। তো উনি যখন ওনার সঙ্গে, হ্যাঁ ওনার সঙ্গে যখন আমার কথা হয়েছে, তো আমি ওনাকে বললাম যে এলকার্ডো রেস্টুরেন্ট আমরা করেছি এরকম বনশ্রীতে, এরকম এরকম। বলে ও আপনি রেস্টুরেন্ট করছেন, আচ্ছা জি জিএম করছেন, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনার সঙ্গে ইনশাআল্লাহ বসবো, হ্যাঁ এই আর কি বললো। তো ওইটা থ্রুতে আমার আরো মনে করেন 4-5 আলহামদুলিল্লাহ চলে আসছে। তাই এবং থ্যাংক ইউ ভাইয়া আপনাকেও। থ্যাংক ইউ আপু। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের যদিও টাইম ছিল 30 থেকে 40 মিনিট, আমরা শেষ সময়ে এসে একটু শেষ করে দিব। আমরা আর 2-একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দিব। আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে, হ্যাঁ তাদের বা নারী উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা আছে, হ্যাঁ তাদের জন্য যদি কোনো পরামর্শ বা যে তারা কিভাবে আসতে পারে এই বিষয়ে যদি তমাপু আপনি যদি কিছু বলেন আর কি, নতুন যারা নারী উদ্যোক্তা রয়েছে। নতুন যারা আসতে চাচ্ছে এই সেক্টরে, আমি ওদেরকে ফার্স্টেই বলবো যে খুব স্ট্রং মাইন্ড নিতে হবে, যে এটা একটা খুব রাফ রাস্তা। মানে এই রাস্তাটা সহজ হতে হতে একটা সময় নিবে, কিন্তু রাস্তাটা খুব কষ্টের। কিন্তু যারা এনজয় করবে, এই আমি যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমি কিন্তু আমার কাজ খুব এনজয় করি। একটা ক্রিয়েশনের কাজ কিন্তু খুব মজার, মানে যেরকম লেভেলের স্ট্রেস থাকে, ওরকম যখন এটা কমপ্লিটলি ডান হয়ে যায়, আমি চ্যালেঞ্জটা সাকসেসফুলি মানে শেষ করতে পারছি, তখন কিন্তু নিজের কাছে খুব ভালো লাগে। এই মন মানসিকতা নিয়ে যে এই রাস্তাটা ইজি না, আমাকে কষ্ট করতে হবে, দিন শেষে আমি আরামও পাবো, মানসিক একটা শান্তি পাবো, যে আমার নিজের একটা ক্রিয়েশন দাঁড়ায় আছে দেখতেছি রাস্তায় বা ইনডোরে, যেভাবেই হোক। এইটা, এই ফিলিংসটা নিয়ে যে আসলে আসতে পারবে, অন্য সেক্টরের মতো আমাদের সেক্টরটা না। আমাদের সেক্টরটা একটু চ্যালেঞ্জিং, একটু সময় নিবে আপনাকে স্ট্যাবলিশ হইতে, বা স্ট্যাবলিশ হয়েও অনেকে দেখা যায় যে আপু যে প্রবলেম গুলো ফেস করছে, স্ট্যাবলিশ হয়েও মনে হবে হ্যাঁ আমি এখনো স্ট্যাবলিশ হলাম না কেন, এটা হলাম না কেন। সো মেইনলি হচ্ছে আমার নতুনদের জন্য একটা সাজেশন থাকবে, যে মাইন্ডটা খুব স্ট্রং করে পানিতে সাঁতার শিখে ঝাঁপ দাও, নদী পার হয়েই যাবা। থ্যাংক ইউ আপু। আমরা খুব শেষ পর্যায়ে চলে আসছি। তাসমিয়া আপুর কাছে আমাদের একটা প্রশ্ন, একই প্রশ্ন, যারা নতুন উদ্যোক্তা যারা আসবেন তাদের জন্য আপনি 3টা অথবা 4টা জিনিস বলেন, যে এই 3-4টা জিনিস তাদেরকে দেখে বা এই 3-4টা জিনিস তাদেরকে শিখে আসা উচিত, এই ধরনের 3টা টপিক যদি আপনি বলেন। ধন্যবাদ। প্রথমে তো আসলে মানে নারী উদ্যোক্তা মানে আচ্ছা, প্রথমে তো আসলে তাকে হচ্ছে স্কিলড হতে হবে, এটা হচ্ছে একদম প্রথম কথা। স্কিলড হতে হবে, বা মানে এই এই মেন্টালিটিটা বাদ দিতে হবে যে এখন একটা ট্রেন্ড চলছে যে ইন্টেরিয়র ডিজাইনিং এর উপরে আমি ইন্টেরিয়র ডিজাইনার হয়ে যাব। এটা একদম একদম আমার হচ্ছে একদম স্ট্রেট কাট কথা। এই ফ্যান্টাসি থেকে বের হয়ে আসতে হবে।
যে আমি ইন্টেরিয়র ডিজাইনার হব, কিন্তু হোয়াট ইজ ইন্টেরিয়র ডিজাইন বা এই কোর্সের কি কি করা হয় সেটা আমি পারবো কিনা, সেটা আমি ওন করতে পারছি কিনা। কারণ আমি অনেককেই দেখেছি যারা এই যে এখন যেটা ট্রেন্ডই চলছে যে ইন্টেরিয়র ডিজাইনার হতে হবে, হ্যাঁ, অনেকেই কোর্স করছে, মাঝপথে এসে থেমে যাচ্ছে, পারছে না, আমি এটা কন্টিনিউ করতে পারছি না। আবার অনেকেই আছে যে যারা কোনো রকম কোর্সটা শেষ করার পরে ওখানেই ইতি টানে। তো এই যে ফ্যান্টাসিটা, এই ফ্যান্টাসিটা থেকে বের হয়ে আসা উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত যে ইন্টেরিয়র ডিজাইনের আসতে হলে আগে প্রথমেই চিন্তা করতে হবে যে সাবজেক্টটা কি, সেটা আমি পারবো কিনা, বা এই যে ক্রিয়েশনের যে পথটা, এই যে তমা আপু যেটা বলছিল যে ক্রিয়েশনটাকে এনজয় করতে পারাটা, এটা আসলেই প্রথম এটাই থাকা উচিত যে হ্যাঁ আমি একটা ক্রিয়েশনের বা আমার এটা ভালো লাগে। আনন্দ না থাকলে সে জায়গাটাতে এসে কোনো লাভ নেই আলটিমেটলি, এটা আমার কাছে মনে হয়। আর সেজন্যই এই কথাটা বললাম যে স্কিলড হওয়াটা খুব জরুরি। আর দ্বিতীয় যেটা আমি বলবো যে যখন কর্মক্ষেত্রে যখন সে যায় বা যাবে, ওই পড়াশোনার পথটা একরকম আর কর্মক্ষেত্রটা কিন্তু টোটালি ডিফারেন্ট। ওই মনোভাবটাও থাকতে হবে যে হ্যাঁ আমাকে এই এতক্ষণ আমরা যে কথাগুলো নিয়ে বললাম যে সময়ের একটা ব্যাপার থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, হ্যাঁ ফ্যামিলি সাপোর্টের ব্যাপার থাকে, এই ব্যাপারগুলোকেও মাথায় রাখতে হবে। এই চ্যালেঞ্জগুলো নিতে পারতে হবে যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জগুলো নিতে পারবো বা আমাকে এটা নিতে হবে। তাহলেই আসলে মনে হয় যে সবকিছু সহজ হবে এবং এটা আরো বেশি অগ্রসর হবে। মানে এবং আমি নিজেকে এটা খুব মানে কি বলবো যে আমি প্রাউড ফিল করি যে যখন কেউ আমাকে বলে যে সে ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডিজাইনিং পড়তে চায়, বা কাউকে আমি অনেকেই যখন প্রশ্নটা করি যে এর পরবর্তী স্টেপে কি করবা, হ্যাঁ তখন যখন সে বলে যে আমি বিজনেস রান করব, তখন এই কথাটা শুনলে কিন্তু আমার কাছে তখন আরো ভালো লাগে। তখন আমি জাস্ট সিম্পলি একটা কথাই বলি যে ওয়াও, তার মানে হচ্ছে যে সে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার হিসাবে এই ফিল্ডটাকে সে বেছে নিচ্ছে। এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নিতে পারাটাও একটা অনেক বড় ধরনের একটা ভূমিকা। আমার মনে হয় যে এইগুলো ফলো করলেই এই সেক্টরটা অনেক বেশি সহজ হবে এবং সে তার কাজ এবং ফুড স্টেপ গুলা সে রেখে যেতে পারবে এবং খুব স্মুথলি সে যেতে পারবে, এটা আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, ডেফিনেটলি একজন ইন্টেরিয়র উদ্যোক্তাদেরকে আসতে হলে বা এই প্রফেশনে আসতে হলে প্রথমে তাকে স্কিল ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে আপনি স্কিল দিয়েই শুধু বিজনেস হবে না, আপনাকে অফিস ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এই টোটাল জিনিসগুলি আগে থেকে আপনাকে জেনে আসতে হবে বা আগে থেকেই কিছুটা লার্নিং করে আপনাকে আসতে হবে। হ্যাঁ, এই বিষয়টা খুব আমার চমৎকার একটা ভাবেই প্রশ্ন ছিল আপনি আমার বললেন। একটা প্রশ্ন ছিল আমার একটা প্রশ্ন, আমি কি প্রশ্নটা করতে পারি খুব জি শর্টলি? জি বলুন। জি আজকে তো উইমেন্স ডে, তো সেই জায়গা থেকে আমি প্রশ্নটা করতে চাচ্ছি, আপনাকেই প্রশ্নটা করতে চাচ্ছি। না, আপনার তো কোশ্চেন করার ওয়ে নাই, আমি তো হোস্ট, আপনি তো হচ্ছে গেস্ট। হ্যাঁ, না না আপনি আমি আমাকে কোন আপনাকে কোশ্চেন না না ছেড়ে দিবেন, আমি আপনাকে আমি তো প্রশ্নটা করতে পরিচালনা চাচ্ছি। করে থাকবো। খুবই সিম্পল, হ্যাঁ, ডেফিনেটলি খুবই সিম্পল ডেফিনেটলি একটা করেন। কোশ্চেন আমি যেটা জাস্ট আপনাকে রেডি। করতে হ্যাঁ চাই। জাস্ট রেডি। হ্যাঁ হ্যাঁ না প্লিজ। এটা আমি আপনাকে করতে চাই। এই যে আজকে হ্যাঁ জি। নারী দিবস, এবং এই নারী দিবসে এই যে আপনি যে হোস্ট, মানে একদম হোস্ট হিসেবে একজন পুরুষ, মানে এই প্রোগ্রামটা যে আপনি হোস্টিং করছেন 3 জন নারীর সাথে, হুম। আপনার অনুভূতি কি? না, এটা তো আমার অনুমতি নাই, কারণ আমি চাচ্ছিলাম যে হোস্টটা আমাদের কোনো একজন মেয়েই করুক। হ্যাঁ, আমি এখানে না আসি, কারণ যেহেতু ওমেন্স ডে এখন, এটা আলটিমেটলি হচ্ছে যেহেতু এটা গ্রুপ কিন্তু একটা বড় ধরনের অ্যাডমিন, চ্যালেঞ্জ, আমাকে এই সেটা কিন্তু দায়িত্বটা না না এটা কিন্তু নিতে বড় ধরনের হয়েছে। একটা চ্যালেঞ্জ এবং সেটা কিন্তু আপনি কিন্তু সেটা করলেন। হ্যাঁ যে হ্যাঁ, আমরা সবসময় কি দেখি, আমি আমি উইমেন্স আমি ডে শেষ মানে করি। হচ্ছে একটা নারীকে দেখি। হুম। রাইট, হ্যাঁ আমি সেটাই চেয়েছিলাম, যদিও আমি একটু অসুস্থ। 2 দিন খুব জ্বর ছিল। তো আমিও ভেবেছিলাম যে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কেউ একজন দায়িত্ব নেবে, পরে আবার কথা হচ্ছিল যে না, এটা আমিই কন্টিনিউ করি, যেহেতু গেস্টদের সাথে সবার সাথে একটু পরিচিতি আমারই একটু রয়ে গেছে। তো সেই জন্য করেছি। হ্যাঁ, আজকের যদি বলেন আজকের অনুভূতিটা কি, হ্যাঁ আমার আজকের অনুভূতিটা খুবই ভালো ছিল। কি জন্য আমি বলবো, কারণ এজ এ নারী উদ্যোক্তাদের যে যে বাধা, আমি কোয়েশ্চেন গুলি রেডি করার সময় আমি চিন্তা করতেছিলাম যে এই কোয়েশ্চেনের উত্তরগুলি যদি আদার্স যারা নতুন উদ্যোক্তা যারা আছেন, নারী উদ্যোক্তা যারা আছেন, তাদের এই কোয়েশ্চেনের উত্তরগুলি পেলে তারাও হয়তো একটা সাহস করবে। আপনাদের সবার কোয়েশ্চেন গুলি, উত্তরগুলি মানে খুবই চমৎকার ছিল।
আশা করি যারা দর্শক রয়েছেন, যারা নারী উদ্যোক্তা রয়েছেন, তারা সামনের দিনগুলি বা সামনে কিভাবে অগ্রসর হবেন সেই বিষয়গুলি তারা অবগত অলরেডি এই প্রোগ্রামের মাধ্যমে তারা জানতে পেরেছেন। আর অনুভূতি বলতে যেটা বোঝায়, হ্যাঁ ডেফিনিটলি খুবই ভালো একটি প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি যে বিগত ৪৫ মিনিটের মধ্যে নতুন কিছু শেখার। যেমন আইডিবিতে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করি, আমাদের মূল এজেন্ডাই থাকে একটা প্রোগ্রামের টোটালটাই আপনার শিক্ষণীয় হবে না। মানে আমাদের একজন টিচার ছিলেন, উনি একটা কথা বলতেন, উনি বর্তমানে হয়তো ঢাকা মহিলা পলিটেকনিকে আছে, নোরানি ম্যাডাম। ওনার কথাটা একটা কথা আমার এখনো মনে আছে। উনি বলতেন যে কোনো বক্তা যখন কথা বলবে এমনও মনে হইতে পারে যে এই জিনিসগুলো তো আমি জানি, এমনও হইতে পারে তার লাস্ট কথাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আমি নতুন কিছু শিখেছি। সো আমরা এখানে অনেকেই অনেক কথা বলছি বা অনেকের কাছে হয়তো হ্যাঁ ভাই এগুলি তো জানি, এখন এমনও হইতে পারে পুরো প্রোগ্রামের একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। সো ৪৫ মিনিটের ফুল কথাই যে আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে তা না, এখান থেকে যে কারো একটা কথা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে। তো আহ ধন্যবাদ সবাইকে, তমা আপু, সোনিয়া আপু, তানিয়া আপু, তাসমিনা জামান আপুকে আজকে নারী উদ্যোক্তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। কারণ নারী উদ্যোক্তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কোনো পুরুষ লোক বলেও ইন্সপিরেশনটা পাবে না। যেটা হচ্ছে আপনারা সফলভাবে এই উদ্যোগটা বা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, যেটা আপনাদের মুখ থেকে শুনলে যে জিনিসটা হবে। আমি হয়তো বিশেষ কোনো সময় অনেক সময় করি কি, নিজে একা লাইভে আসি, তো আজকে মনে হলো যে না একা না, আজকে নারী উদ্যোক্তা দিবসে আমাদের নারীদেরকে নিয়ে আসলে আগানো উচিত। আর আমাদের ইন্টার লাইভ আড্ডাটা যদিও কন্টিনিউয়াসলি হচ্ছে না, আসলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, তারপর সবকিছু মানে কাজের যে বললাম না, কাজের যে প্রেসারে কন্টিনিউয়াসলি হচ্ছিল না, তো এই জন্য বিশেষ দিনগুলিতে আমরা মূলত প্রোগ্রামটাকে কন্টিনিউ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা কন্টিনিউয়াসলি হয়তো বা করার চেষ্টা করব, যদিও এটা হচ্ছে না প্রোগ্রামের ইয়ের কারণে। এটা তাসমিনা যেমন আপু আছে আমাদের ইন্টারভিউ আড্ডা, লাইভ আড্ডাটা ওনার মাধ্যমে প্রথম যাত্রাটা শুরু করেছিলাম, যে ইন্টারভিউ আড্ডাটা। বাট এই ব্যস্ততার কারণে সবারই একটু ইয়ে হচ্ছিল। সো ইন্টারভিউ আড্ডার এই অনুষ্ঠানের বিষয়ে যদি দর্শকদের যদি কোনো অভিমত থাকে বা পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই পরামর্শ অনুযায়ী আমাদেরকে প্রোগ্রামটাকে কন্টিনিউ করার জন্য। আর আজকের এই বিশেষ নারী উদ্যোক্তা দিবসের জন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে এজ এ ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ আইডিবির পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রবে যে যারা নারী উদ্যোক্তা আছেন, আপনারা আপনাদের উদ্যোক্তা লাইফকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই জন্য যদি যে কোনো আপনার পরামর্শ বা যে কোনো হেল্প যদি লাগে, আমাদের অ্যাডমিন প্যানেলে ২ জন নারী আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন বা পার্সোনালি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করি নতুন উদ্যোক্তাদেরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। একটা জিনিস হচ্ছে বড় জায়গাটা থাকে, সেটা হচ্ছে গিয়ে মার্কেটিং। আমরা কিন্তু সেই বড় ভূমিকাটা আমাদের আইডিবি পালন করছে। সো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা ডেফিনিটলি বিনা হেজিটেশনে আমাদের নারী অ্যাডমিন যারা রয়েছেন, যারা ছেলেদের সাথে যোগাযোগ করতে একটু ইয়ে ফিল করেন, অথবা আমাদের যারা হচ্ছে রেজিস্টার মেম্বারও যারা হচ্ছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, করে আমাদের সাথে কানেক্টেড হইতে পারেন। আর আমরা আরেকটা রিকোয়েস্ট করব, আমাদের আইডিবি থেকে যে সকল প্রোগ্রামগুলি হয় সবগুলি প্রোগ্রামই হয় শিক্ষণীয় প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামগুলিতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। আর আইটিভির সার্থকতা সেখানেই যখন হচ্ছে একজন উদ্যোক্তা তার সফলতা পায়। যেমন সামিয়া আপু বলতেছিলেন যে উনি আইডিবির মাধ্যমে একটা কাজ পেয়েছেন বা ৪টা বা ৫টা এরকম কাজ পেয়েছেন। এমনও আছেন কেউ হয়তো একটা পেয়েছেন, কেউ হয়তো এমনও আছে ৩০০-র উপরেও পেয়েছেন। হ্যাঁ, আমি রিসেন্টলি একজন মিররের কাজ করেন, গ্লাসের কাজ করেন, উনি ৩০০+ প্রজেক্ট পেয়েছেন। আবার একজন ১০০+ প্রজেক্ট পেয়েছেন। সো কে কয়টা পেলেন এটা ম্যাটার না, কে আহ তার লাইফে ভ্যালু ক্রিয়েট করতে পারছে এটা হচ্ছে বড় ম্যাটার করবে। আর সবসময় সব জিনিস আমরা হয়তোবা দিতে পারবো না, কিন্তু যদি একটু দিতে পারি সেটুকু সেটুকুর বিনিময়ে আপনার আইডিবির পাশে থাকবেন। আর আইডিপি কে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবসময় আমাদের প্রোগ্রামগুলিতে বা আমাদের উদ্যোগগুলিতে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আর ধন্যবাদ জানাতে চাই। আর লাস্ট একটা কোশ্চেন ৩ জনকেই করতে চাই। প্রথমে হচ্ছে তমা আপুর কাছে জানতে চাই, আজকের এই উমেন্স ডে উপলক্ষে আপনার নারীদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান আপনি। আচ্ছা, আমি প্রথমে শুভেচ্ছা সবাইকে জানাতে পারিনি। আজকে নারী দিবসের সবাইকে শুভেচ্ছা। সব মেয়েদেরকে, যারা নারী হবে তাদেরকেও, নারী অলরেডি যারা আছে তাদেরকেও।
সো আমি শুধু একটা নারীকে বলবো, নারীর জন্য আমার একটা ছোট্ট মেসেজ থাকবে যে তোমরা আসলে নিজেরাই নিজেদের বাধাটা নিজেরা ক্রিয়েট করো না। নিজেদের মাইন্ডসেট করবা যে আমি পারবো কিনা এই প্রশ্ন জানি মাইন্ডে না থাকে, দ্যাটস ইট। এটা সেট করলে রাস্তা সহজ হয়ে যাবে। এটাই আমি সকল মেয়ে নারী সবাইকে বলবো, সব বয়সীদের জন্য আমার এটাই সাজেশন থাকবে, বা বড় বোন বা ছোট বোন হিসেবে এটাই আমার ওদের কাছে একটা ছোট্ট মেসেজ, নিজে আমি পারবো কিনা এটা কোয়েশ্চেন না করে আমি পারবো, আমাকে দিয়ে হবে, জাস্ট মাইন্ডসেট, আর কিছু না। সামিয়া আপু। থ্যাংক ইউ ভাইয়া আবারও। তো যেটা হলো যে যদি বলি যে নারী উদ্যোক্তাদের প্রতি আমার কথা থাকবে নাকি সকল নারীদের প্রতি আমার আর কি কথা থাকবে? ওমেন্স ডে উপলক্ষে নারীদের জন্য আপনার কোনো বিশেষ যদি কোনো বার্তা থাকে আর কি। আচ্ছা, যেটা বলতে চাই যে আমি মনে করি যে নারী হিসেবে পৃথিবীতে আসাটাই হলো সৌভাগ্যের ব্যাপার, রহমতের ব্যাপার। তো উই আর সো মাচ প্রেশিয়াস। তো আমরা যে প্রেশিয়াস এইটা আমাদেরকে ধারণ করতে হবে, আমাদের ভ্যালুটা আমাদেরকে জানতে হবে যে উই আর সো মাচ ভ্যালুয়েবল। সো এটাকে নষ্ট করা উচিত না, যে যেখানে গেলে বা যে স্টেপ ফেললে আমাদের ভ্যালুটা নষ্ট হবে সেই জায়গাটাতে আমাদের যেন কোনো স্টেপ না পড়ে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা হলো আমি যে অবস্থায় আছি, যেখানে আছি, এবং সেটার জন্য আলহামদুলিল্লাহ প্লাস বলা, প্লাস হলো এইটা যে অমকে এটা করতেছে আমাকেও এটা হইতে হবে, এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসা। আমার মনে হয় এই মাইন্ডসেটটা সবার মনের মধ্যে, সব মেয়েদের মধ্যেই রাখা উচিত। আমি কি ভালো পারি এবং আমি কি করতে ভালোবাসি, কোন কাজটা করতে ভালোবাসি, কারণ ভালোবেসে এবং প্যাশনের সাথে যে কোনো কাজ করলেই তার রেজাল্ট খুব ভালো আসে। আমার কাছে মনে হয়েছে যেরকম আমার বাবা মা চেয়েছিল আমি ডাক্তার হই, আমার কেন জানি মনে হয় আমি ডাক্তার হলে মোটেও ভালো ডাক্তার হতাম না। আলহামদুলিল্লাহ যে আমি ইন্টেরিয়র ডিজাইনার হতে পেরেছি। তো আমার কাছে এটাই মনে হয় যে মানে কে কি হচ্ছে না হচ্ছে সেটা না দেখে আমি কোন বিষয়ে স্কিল এবং আমি কি করতে ভালোবাসি, আমার ফোকাসটা সেদিকেই হওয়া উচিত। এটাই হলো নারীদের প্রতি আমার আর কি আজকের জন্য বার্তা আর কি, এবং সকল নারীর প্রতি শুভেচ্ছা এবং সম্মান। তাসমিয়া আপু। ধন্যবাদ। আজকে নারী দিবস উপলক্ষে আমার একটাই কথা থাকবে যে নিজেকে নারী হিসাবে না দেখে মানুষ হিসাবে দেখতে শেখো, এটা হচ্ছে বড় কথা। আর বি স্ট্রং অ্যান্ড গো অ্যাহেড, এটাই হচ্ছে কথা। আমি পারি, আমি পারবো, বা আমি নারী, আমি পারি, এই স্লোগান থেকে বের হয়ে এটা হওয়া উচিত আই হ্যাভ টু বি স্ট্রং অ্যান্ড আই উইল গো অ্যাহেড, দ্যাটস ইট। আর কিছু নাই, এগিয়ে যেতেই হবে, কোনো বিকল্প নাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই আয়োজনে জয়েন করার জন্য। সো দেখা হবে ইনশাল্লাহ আগামী নেক্সট কোনো প্রোগ্রামে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।